প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটা পরিচালনা করছো এবং তোমাদের যে মূল কাজ পড়াশোনা করা সেটাও চালিয়ে যাচ্ছ। আজকে আমি আমার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে নিই। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাস আমি নিয়ে থাকি। তোমাদের কোড হচ্ছে 121। আমরা পড়ছিলাম কি দ্বিতীয় অধ্যায় আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যেটা হচ্ছে চ্যাপ্টারের যে টাইটেল সেটা হচ্ছে কি যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, এবং সেখান থেকে আমরা গত কয়েকটা দিন ধরে ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর তোমাদের সাথে আজকে আমাদের ক্লাস সংখ্যা কত 6 নম্বর ক্লাস তোমাদের সাথে আমার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা ও গণিত। এতদিন আমরা অন্যান্য যে বিদ্যা তাদের সাথে কিন্তু আমরা পড়েছি, দর্শনের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক পড়েছি, দর্শনের সাথে নীতিবিদ্যা পড়েছি, দর্শনের সাথে নন্দন তত্ত্ব পড়েছি। আজকে আমরা পড়ছি কি যুক্তিবিদ্যার সাথে গণিতের যে সম্পর্ক বা বৈসাদৃশ্য যে আছে, সাদৃশ্য আছে, সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই চলো আমরা গণিত সম্পর্কে জেনে নিই। তোমরা জানো ম্যাথমেটিক্স, এই গণিতের হচ্ছে ইংলিশ শব্দ হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে সেটা আমরা একটু জেনে নিই। গ্রিক ম্যাথেমা শব্দ থেকে ইংরেজি ম্যাথমেটিক্স শব্দটি এসেছে। ম্যাথেমা শব্দের অর্থ নলেজ, স্টাডি, লার্নিং। তবে এই শব্দ দিয়ে যে কোনো ধরনের জ্ঞান, পাঠ পদ্ধতি বা শিক্ষাকে না বুঝিয়ে এমন এক বিশেষ ধরনের বিমূর্ত, যেটাকে আমরা অবস্থা বলছি, জ্ঞান চর্চাকে বোঝানো হয়, যা পরিমাণ, আকার, দেশ, পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে। অর্থাৎ গণিত বিমূর্ত যৌক্তিক বিচার বুদ্ধি ব্যবহার করে বস্তু জাগতিক বিষয়টির গণনা, হিসাব, পরিমাপ, আকার এবং গতিবিধির একটি সুশৃঙ্খল পাঠ প্রক্রিয়া তৈরি করতে চেষ্টা করে। আসলে গণিতের একটি সংজ্ঞা দিই আমরা। গণিত বলতে পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণাকে বোঝায়। গণিতের সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। বিশৃঙ্খল ও সমাধানযুক্ত সমস্যাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপনের প্রক্রিয়া, অনুসন্ধান এবং তার সমাধানের নতুন ধারণা প্রদান করাই হলো গণিতের উদ্দেশ্য এবং লক্ষ্য। 17শো শতক পর্যন্ত গণিত বলতে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতিকে বোঝানো হতো। প্রাচীন গ্রিকরা গণিত শাস্ত্রের গোড়াপত্তন করেন। 17শো শতকে আইজাক নিউটনের ক্যালকুলাস আবিষ্কার ও 18শো শতকে অগাস্ট লুই কোশির গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির আবিষ্কারের ফলে গণিত একটি একক সক্রিয় শাস্ত্রে পরিণত হয়েছে। আসো এবার আমরা যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দিই। তোমরা সবসময় আমরা দিয়ে আসছি একটা যুক্তিবিদ্যার সংজ্ঞা। সেই সংজ্ঞাটি কি? যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যা যদি আমরা এই ইয়াটি হচ্ছে সংজ্ঞাটি আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে যুক্তিবিদ্যার কিছু আমরা প্রকৃতি দেখতে পাই। সেই প্রকৃতিগুলো কি? যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতো এরও একটি আলোচনা নিজস্ব ক্ষেত্র আছে। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি বা অনুমানের নিয়মাবলী নিরূপণ করে এবং সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান বা একটি কলা। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য কিছু ব্যবহারিক নিয়মাবলী নিরূপণ করে। কলা হিসেবে যুক্তিবিদ্যা অনুমানের নিয়মাবলীকে আমাদের ব্যবহারিক চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় তা নির্দেশ প্রদান করে। যুক্তিবিদ্যা এই প্রায়োগিক দিকটি প্রমাণ করে যে এটি একটি কলাবিদ্যা। অর্থাৎ কি, যুক্তিবিদ্যা কিন্তু শুধুমাত্র চিন্তা পদ্ধতির নিয়ম প্রণয়ন করে কিন্তু বসে থাকছে না। সে কিন্তু সেটা কিভাবে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করব সেটাও কিন্তু সে আমাদের সেই সম্পর্কে জ্ঞান দান করছে। সেজন্য সেটা একটি শুধু বিজ্ঞান নয়, এটি একটি ব্যবহারিক বিজ্ঞান বা একটি কলা। তৃতীয়ত দেখো, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। তোমরা সবাই জানো এর উদ্দেশ্য হচ্ছে সত্যকে অর্জন করা। যুক্তিবিদ্যা সত্যের প্রকৃতি বর্ণনার পরিবর্তে তার সত্যাসত্য বিচার করে। সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি, নিয়ম কানুন আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করাই যুক্তিবিদ্যার আদর্শ। চতুর্থত,
যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয় হচ্ছে যুক্তি পদ্ধতি বা অনুমান। তবে যুক্তিবিদ্যার আলোচনার শুধুমাত্র অনুমানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। অনুমান ছাড়াও যুক্তিবিদ্যায় সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ প্রভৃতি প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদেরকে সংজ্ঞা বলতে কি বোঝাচ্ছে, বিভাগ বলতে কি বোঝায়, ব্যাখ্যা বলতে কি বোঝাচ্ছে বা শ্রেণীকরণ বলতে আমরা কি বুঝি সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা, বিশেষ করে যুক্তিবিদ্যার যে পরিধির যে ক্লাসটা আমি নিয়েছিলাম বা যুক্তিবিদ্যার বিষয়বস্তুর যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু আমি এগুলো সম্পর্কে আলোচনা করছি, তোমরা একটু দেখে নিবে। অনুমানকে জানতে ও বুঝতে এবং অনুমানের সিদ্ধান্ত স্থাপনে সহায়তা করে বলে এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। কারণ এইসব বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা যে যুক্তি পদ্ধতি যে প্রণয়ন করা হয় সেগুলো আমরা বাস্তব ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে পারি। সেটার বিষয়বস্তু বা যুক্তিবিদ্যার এই ক্ষেত্রগুলো ছাড়া কিন্তু সম্ভব হয় না। পঞ্চমত, যুক্তিবিদ্যা প্রমাণ ও আবিষ্কারের বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমান ও তার সহায়ক প্রক্রিয়াগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করে এবং চিন্তার মৌলিক নিয়মাবলী প্রয়োগ করে সত্য অনুসন্ধানের পথ সুগম করে। যুক্তিবিদ্যার এর জন্য এই প্রয়াসের ফলেই অজানা সত্যকে আবিষ্কার করে এবং প্রকাশ করা সম্ভব হয়। যুক্তিবিদ্যার ইতিহাস অতি প্রাচীন। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম তার লেখনীর মধ্যে যুক্তিবিদ্যার ধারণা প্রবর্তন করেন। সেই থেকেই গতানুগতিক যুক্তিবিদ্যার কিন্তু সূচনা। এই যুক্তিবিদ্যা সুদীর্ঘ কাল ধরে চালু থাকলেও পরবর্তীকালে বিবর্তিত হয়ে বর্তমান কালে প্রতীকী যুক্তিবিদ্যা ও গাণিতিক যুক্তিবিদ্যায় পরিণতি লাভ করেছে। তোমরা কিন্তু বিশেষ করে তোমাদের যে অন্য কোর্স টিচার জিনান বিনতে জামান ম্যাডাম, সেই ম্যাডাম কিন্তু এই যুক্তিবিদ্যার ইতিহাস নিয়ে কিন্তু প্রথম দিন এবং দ্বিতীয় দিন অনেক সুন্দর ক্লাস নিয়েছেন। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমরা ইতিহাসটা, আমাদের যে যুক্তিবিদ্যার যে ইতিহাস, সেটা তোমরা ভালো মতো সুন্দর করে জানতে পেরেছো। আবার তোমরা দেখবে আরো ভালো মতো তোমরা জানতে পারবে। আসলে আমরা এবার হচ্ছে যুক্তিবিদ্যা ও হচ্ছে গণিতের মধ্যে যে সাদৃশ্য আছে সেটা দেখে নিই। যুক্তিবিদ্যা একটি আকারগত বিদ্যা। যুক্তিবিদ্যা বস্তুগত সত্যতা, যেটা হচ্ছে আমরা আরোহ অনুমানে পাই, অন্বেষণ করলেও যুক্তির আকারগত বৈধতা বিচার করাই হচ্ছে এর মূল কাজ। আকারগত যুক্তিবিদ্যা কিভাবে হচ্ছে, মানে আকারগত বিদ্যা কেন বলছি, কারণ হচ্ছে সেটা নিয়ম পদ্ধতির অনুযায়ী যে যুক্তিবিদ্যার যে আকার যেটা পাওয়া যায় সেটাই কিন্তু সেটা যুক্তিবিদ্যা সেটার মানে বিচার করে। আর বস্তুগত সত্যতা বলতে বোঝাচ্ছে কিন্তু আমাদের যে হচ্ছে বাহির জগতের যে সত্য ঘটনা আছে সেটার সাথে আমরা যে যুক্তি গঠন করছি সেটার সাথে যে কোনো ধরনের যে মিল আছে সেটাকে কিন্তু বলা হচ্ছে বস্তুগত সত্যতা। ঠিক আছে, তো আকারগত সত্যতা করে বস্তুগত সত্যতাও কিন্তু নির্ণয় করা যুক্তিবিদ্যার কাজ, কিন্তু মূলত এটা হচ্ছে আকারগত বিদ্যা। ঠিক তেমনি ভাবে গণিত একটি আকারগত বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে নিয়মগত ভাবে সংখ্যাতাত্ত্বিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা ও গণিত উভয় বিষয়ে বিধিবদ্ধ প্রণালীতে বা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সমস্যার সমাধান বা কোনো সিদ্ধান্তে উপনীত হয়। দুজনে কিন্তু আমরা কোনো একটা সমস্যার সুশৃঙ্খলভাবে কোনো একটা সমস্যার সমাধানে করতে পারি। 3 নম্বরে দেখো, সুশৃঙ্খল বিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই বিজ্ঞান হিসেবে অভিহিত হয়। যুক্তিবিদ্যাকে অনেক ক্ষেত্রে কলা বলেও আখ্যায়িত করা যায়, কিন্তু এতে তার বিজ্ঞান হিসেবে অবস্থানে কিন্তু কোনো অবনতি ঘটে না। 4 নম্বর দেখো, উভয় বিষয়ে যথার্থতা, সত্যতা বা বৈধতা নিয়ে গবেষণা করে থাকে। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা ও বচনের সত্যতা নিয়ে আলোচনা করে। অন্যদিকে গণিত কোনো সংখ্যা বিষয়ক সমস্যা সমাধানে বা কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে যথার্থতা ও নিয়মানুযায়ী বৈধতা অর্জন করতে চায়। 5 নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা গণিত উভয়ই সংস্কার মুক্ত বিদ্যা। যুক্তিবিদ্যা গণিত কোনোটাই কোনো প্রকার পূর্ব সংস্কার বা বিশ্বাস দিয়ে কিন্তু চালিত নয়। 6 নম্বর দেখো, কোনো প্রকার আবেগ বা কল্পনা দিয়ে যুক্তিবিদ্যা গণিত কোনোটাই পরিচালিত হয় না। এদের লক্ষ্য সত্য আবিষ্কার। এজন্য উভয় বিদ্যায় নিয়মের প্রতি দায়বদ্ধ। যে কোনো অবস্থায় যৌক্তিক বা গাণিতিক নিয়ম অনুসরণ উভয় বিষয়ের কিন্তু লক্ষ্য। 7 নম্বর দেখো, যুক্তিবিদ্যা গণিত উভয় ক্ষেত্রে নিজস্ব কিছু প্রতীক ব্যবহার করা হয়। তবে এসব প্রতীকের ব্যবহারের ক্ষেত্রে কিছু সাদৃশ্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আসলে ভিন্নতা রয়েছে। যেমন যুক্তিবিদ্যায় কিন্তু আমরা এবং, ও, আর ইত্যাদি ব্যবহার হিসেবে, মানে এটা প্রতীক হিসেবে ডট চিহ্ন বা বিন্দু চিহ্ন ব্যবহার করে প্রতীক ব্যবহার করে থাকি, বা নয় বা নাই ক্ষেত্রে হচ্ছে ঢেউ প্রতীক ব্যবহার করে থাকি। আর তোমরা তো জানি গণিতে হচ্ছে যোগ বিয়োগ প্লাস মাইনাস এই প্রতীকগুলো, যোগ বিয়োগের ক্ষেত্রে যে প্লাস মাইনাস প্রতীক এগুলো ব্যবহার করা হয় সেটা তোমরা সবাই জানো। সেজন্য আর এখানে দেখা যায় যুক্তিবিদ্যায় প্রতীকের সংখ্যাটা একটু কম হয়, আর গণিতের প্রতীকের সংখ্যা বেশি হয়ে থাকে। 8 নম্বর দেখো, যুক্তিবিদ্যা ও গণিত উভয় অন্যান্য বিদ্যার বিশেষ সহায়ক হিসেবে কাজ করে। সুশৃঙ্খল চিন্তা বা যুক্তি নিয়ম চর্চার মাধ্যমে একজন মানুষ যে কোনো বিষয়ে পদ্ধতিগতভাবে সংস্কারমুক্ত জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারে। অন্যদিকে বিজ্ঞানের অধিকাংশ শাখাই গণিতের উপর বিশেষভাবে নির্ভরশীল।
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, রসায়ন ইত্যাদি বিদ্যা তাদের তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের উপরেই অনেকাংশে নির্ভর করে। বাস্তবে অনেক ক্ষেত্রেই তার প্রমাণ দেখানো হয়তো সম্ভব হয় না। তার মানে কি আমাদের গণিত এবং যুক্তিবিদ্যার আসলে অনেক মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে। এখন আমরা দেখি যুক্তিবিদ্যা গণিতের বৈসাদৃশ্য। গণিতকে বিশুদ্ধ বিজ্ঞান বা মৌলিক বিজ্ঞান বলা হয়, কিন্তু যুক্তিবিদ্যাকে সেই অর্থে বিশুদ্ধ বা মৌলিক বিজ্ঞান বলা যায় না। তবে এটাকে বলা হচ্ছে গঠনমূলক চিন্তা বা যুক্তি মৌলিক বিজ্ঞান। 2 নম্বর হচ্ছে যুক্তিবিদ্যার সিদ্ধান্ত সর্বজন স্বীকৃত, তবে এমন হবে এরকম কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গণিতের সিদ্ধান্ত যদি সঠিক সূত্রের মাধ্যমে অনুমিত হয় তাহলে তা সর্বজন স্বীকৃত হয়ে থাকে। যুক্তিবিদ্যা এক ধরনের বিজ্ঞান হলো, একে কলাবিদ্যা বলা চলে, কিন্তু গণিতকে কলাবিদ্যা বলা যায় না। 4 নম্বর হচ্ছে যুক্তিবিদ্যার সিদ্ধান্ত সর্বদা বাস্তবে প্রমাণযোগ্য নয়, কিন্তু গাণিতিক সিদ্ধান্তের এক বিরাট অংশ বাস্তবে প্রমাণযোগ্য বা নীতিগতভাবে প্রমাণ করা যায় বলে ধারণা নেওয়া হয়। 5 নম্বর হচ্ছে গণিত সংখ্যা নিয়ে কাজ করে, কিন্তু যুক্তিবিদ্যা মূলত ভাষা ও তার প্রতীক নিয়ে কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখছি যুক্তিবিদ্যা গণিতের পারস্পরিক নির্ভরশীলতা। যুক্তিবিদ্যা গণিতের মধ্যে সাদৃশ্য বৈশিষ্ট্য দায়ী থাকুন কেন, এদের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। বিষয়টি এমন নয় যে একটি ছাড়া অন্যটি চলতে পারে না, তবে এদের একটির জ্ঞান অন্যটিকে বুঝতে আমাদের সহায়তা করে। প্রকৃতপক্ষে গণিত হলো এক ধরনের যুক্তি প্রক্রিয়া। গণিত তার সমস্যা সমাধান করতে গিয়ে মানসিকভাবে যে কাজটি করে তাই অনেকটাই যৌক্তিক ক্রিয়া। যুক্তিবিদ্যার নিয়ম এই যৌক্তিক প্রক্রিয়াকে ব্যবহার করতে আরো সহায়তা করে। তার মানে কি, যে যৌক্তিক প্রক্রিয়া যে গণিত কোনো সমাধান করতে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু যুক্তিবিদ্যা থেকেই প্রাপ্ত। এ প্রসঙ্গে দার্শনিক রাসেল ও হোয়াইটহেড বলেন, সর্বপ্রকার গাণিতিক ধারণা এক বিশেষ ধরনের ছোট ছোট মৌলিক যুক্তিপত্রের সহায়তায় বোঝা যায় এবং সকল গাণিতিক সিদ্ধান্ত বা বচনই খুব কম সংখ্যক যুক্তিনীতি থেকে নিশ্চিত হয়। গণিতবিদ পিটার ক্যামেরন যুক্তিবিদ্যাকে গণিতের ভিত্তি বলে অভিহিত করেন। অন্যদিকে যুক্তিবিদ্যা গণিতের মাধ্যমে অনুপ্রাণিত। যুক্তিবিদ্যার অনেক কিছুই গণিতের সাথে সম্পর্কিত করে বুঝতে সহজ হয়। বিশেষ করে সমকালীন প্রতীকী যুক্তিবিদ্যা একেবারেই গণিতের অনুকরণে প্রতিষ্ঠিত হয়েছে। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে গণিতের যেমন প্রয়োজন, যুক্তিবিদ্যারও তেমনি প্রয়োজন হয়। যে কোনো বিষয়ে গবেষণার সময় আমরা বিজ্ঞান গণিতের সংখ্যা গণনার রীতি অনুসরণ করি। একইভাবে বিজ্ঞান সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন মেনে চলে। সঠিকভাবে অনুমান করতে না পারলে বিজ্ঞানের পক্ষে সত্যকে আবিষ্কার করা কঠিন হয়ে যায়। লাইবনিজ একজন দার্শনিক, তিনি রীতিসিদ্ধ বা আনুষ্ঠানিক যুক্তিবিদ্যাকে গণিত শাস্ত্রের ভিত্তিরূপে প্রতিষ্ঠার আশায় গাণিতিক যুক্তিবিদ্যার অবতারণা করেন, যেটাকে বলছে ম্যাথমেটিক্যাল লজিকের অবতারণা করেন। পরবর্তীতে তার সূত্র ধরে এই ধারাকে এগিয়ে নিয়ে যান জর্জ বুল, চার্লস পার্স, আর্নস্ট ক্রোডের, গটলব ফ্রেগে প্রমুখ। গাণিতিক যুক্তিবিদ্যার উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখেন জর্জ বুল। গাণিতিক বা প্রতীকী যুক্তিবিদ্যার জন্য তার উদ্ভাবিত প্রতীক সমূহ যুক্তির সত্যতা বা বৈধতা নির্ণয়ের জন্য নিয়মাবলী ও কর্মপদ্ধতি সমূহ বর্তমানে যুক্তিবিদ্যা, গণিত ও কম্পিউটার বিজ্ঞানে গুরুত্ব সহকারে ব্যবহৃত হচ্ছে। তার মানে কি, এই যে জর্জ বলছে সে কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার যে নিয়ম, অনেক ধরনের নিয়ম কানুন তিনি কিন্তু প্রণয়ন করে, সেটা কিন্তু কম্পিউটার বিজ্ঞান, যুক্তিবিদ্যা, গণিত সব ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা হচ্ছে। যুক্তিবিদ ফ্রেগে প্রতীকী যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক অনুধাবন করে এটা দেখাতে বা প্রমাণ করতে চেয়েছিলেন যে কেবলমাত্র গাণিতিক ধারণা, নোশন, মূল্য এবং যৌক্তিক নিয়মাবলী ও সূত্রাবলী প্রয়োগের মাধ্যমে গণিত ও যুক্তিবিদ্যা উভয়ের জন্য প্রয়োজনীয় সূত্র বা তত্ত্ব ও প্রতীক প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থাৎ কি, গণিত এবং যুক্তিবিদ্যা উভয়ের মাধ্যমে কিন্তু কি প্রয়োজনীয় সূত্র, উভয়ের জন্য প্রয়োজনীয় সূত্র বা প্রতীক প্রতিষ্ঠা করা সম্ভব। এই দৃষ্টিকোণ থেকে ফ্রেগে তা প্রমাণ করতে যুক্তিবিদ্যা গণিতের জন্য উদ্ভাবিত কিছু প্রতীকও উপস্থাপন করেন। তার মানে কি, যুক্তিবিদ্যা গণিতের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে সাদৃশ্য এবং তাদের মধ্যে পরস্পর নির্ভরশীলতা, কমই বৈসাদৃশ্য রয়েছে। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, তোমরা ক্লাসগুলো করছো। তোমাদের কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তোমরা একটু আমাদের কলেজের ওয়েবসাইটে বা পেজে তোমরা একটু নজর রাখবে, দেখবে তোমাদের হয়তো রুটিন দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। এবং বইয়ের কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকবার ক্লাসে বলছি যে বইয়ে তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে, কারণ তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন যখন হয় বা হবে, সেখানে কিন্তু তোমাদের এই প্রত্যেকটা লাইন যদি তোমরা পড়া থাকে তাহলে তোমরা কিন্তু ভালো মতো অ্যান্সারটি দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।